পেছনে কেউ দৌড়ে তাকে অনুসরণ করছে টের পেতেই ছায়াটা নিজের পায়ের গতি আরো বাড়ায়। গম্ভীর পুরুষালী একটা স্বর পেছন থেকে আদেশ দেওয়ার মতো করে বলে ওঠে, স্টপ, আদারওয়াইজ আই উইল শুট। ছায়াটা থামে না, উল্টো আরো জোরে দৌড়ায়। সাদাত দৌড়াতে দৌড়াতে নিজের প্যান্টের পেছন থেকে কায়দায় পিস্তলটা বের করে নেয়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকায় দুরন্ত ছায়ার পানে। শুট অ্যান্সার। জ্যাকেট ও তার সঙ্গে মাথায় ক্যাপ পরিহিত হ্যান্ডলা যুবকটার মধ্যে থামাথামের কোনো লক্ষণ নেই। সাদাত বাধ্য হয়ে এবার পায়ের গতি সামান্য স্থিতিশীল করে পিস্তল তাক করে ছায়াটার বাম হাতের বাহু বরাবর নিশানা স্থির করে। সাইলেন্সার বসানো পিস্তলের ট্রিগারটা চাপতেই একটি বুলেট নীরব ঘাতকের ন্যায় গিয়ে সেই ছায়াটাকে আঘাত করে। ছায়া মানব মুহূর্তেই নিচের কাঁধ চেপে ধরে মাটিতে নুয়ে পড়ে। সাদাত সঙ্গে সঙ্গে থামে, ঠোঁটের করে মৃদু হাসি ফুটে ওঠে। গুপ্তচরকে ধরার জন্য ধীর পায়ে এগিয়ে যায়। ঠিক পেছনে গিয়ে যখন সে দাঁড়ায়, তখন আচমকাই ওই আহত ছায়াটা সোজা হয়ে নিজের ডান হাতের কোরয়ের সাহায্যে সাদাতের বুক ও পেটের মাঝামাঝি জায়গায় জোরে আঘাত করে। আচমকা আঘাতে সাদাত চাপা আর্তনাদ করে ওঠে। হ্যাংলা দেখতে ছায়াটার কোনোয়ের হাড়কে কোনো রডের সাথে তুলনা করলে ভুল হবে না। আঘাত করে এই ছায়াটা পালানোর জন্য ছুটতেই সাদাত পেছন থেকে হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করে। ফলস্বরূপ সেই ছায়া মানবের মাথার ক্যাপটা খুলে সাদাতের হাতে এসে পড়ে। সঙ্গে সঙ্গে সে ভিড়মি খায়। এতক্ষণ সে যাকে ছায়া মানব ভাবছিল সে কোনো ছায়া মানব নয়, বরং ছায়া মানবী। মেয়েটার দৌড়ের গতির সঙ্গে পিঠময় জুড়ে দুলতে থাকা দীঘল রেড ওয়াইন কেশ তো, তাই বলছে। সাদাত বিমূঢ় হয়ে মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে থাকে। সাইফ ততক্ষণে দৌড়ে সাদাতের কাছে সে এই অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে এভাবে যেতে দিলি? যেতে দিলাম। কেন? চোর পুলিশ খেলতে চাইছ? আমি না হয় একটু খেলতেই দিলাম। সাইফ সাদাতের কথায় ভাবার্থ বুঝতে পারে না, উল্টো বেশ বিরক্ত হয়। মানবজাতির এই এক সমস্যা, সোজা সাপটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বললে এদের পেটের ভাত হজম হয় না। নির্জন এক সড়কের ধারে এসে কালো গাড়িতে থামে। গাড়ির ভেতর বসে থাকা মানুষটা শীতল চোখ মেলে একবার অন্ধকার রাস্তার পানে তাকায়, অতঃপর গাড়ির জানলাটা নামিয়ে দেয়। রাতের এই বাতাসটা বড্ড স্নিগ্ধ ও শীতল, কেমন গা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে উঁচু গাছের সারি এই বাতাসের মূল উৎস। এই শান্ত পরিবেশে গাড়ির ভেতর ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটা আচমকা এক হাতে শক্ত করে স্টিয়ারিংটা চেপে ধরে অপর হাতে স্টিয়ারিংয়ে আঘাত করতে শুরু করে। তার চোখ ছাপিয়ে নামে জল। ভয়ঙ্কর চিৎকার করে কাঁদতে শুরু করে সে। কানের কাছটায় ভাসতে থাকে নিজের মেয়ের উচ্চারণ করা 3টি শব্দ, আই হেট ইউ। রাতের আধারে এবং জনমানবহীন নির্জন রাস্তায় হিরণের কান্না মিশ্রিত চিৎকারগুলো মিলিয়ে যেতে থাকে। সব এলোমেলো হয়ে গিয়েছে। তার মেয়েকে আর সবকিছু নিয়ে সে বুঝ দিতে পারলেও এবার বুঝ দেওয়ার আর কোনো উপায় নেই। বনি স্বচক্ষে ঘটনাটার সাক্ষী হয়েছে। সে দেখেছে কিভাবে তার পাপা তার মাম্মাকে আঘাত করছিল। এই ঘটনার কি ব্যাখ্যা দিবে হিরণ? তার মেয়ে আদৌ কোনো ব্যাখ্যা কানে তুলবে? মুহূর্তেই হিরণের চোখের সামনে ভেসে ওঠে বাণীর আহত মুখ। নিজের প্রতি তীব্র ঘৃণা অনুভব করে সে। কিভাবে পারলো সে বাণীকে আঘাত করতে? ওই শমশেরের কথায় সে কিভাবে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল? আর কেউ না জানুক, হিরণ তো জানে বাণী দুশ্চরিত্রা নয়। তাহলে সেই মুহূর্তে কেন নিজের বিধ্বংসী রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না সে? কি করবে সে? লেখাটুকু পড়তেই হিরণ আতঙ্কিত হলো। তার স্পষ্ট মনে আছে সে কি পরিমাণ জোরে বাণীর মাথায় আঘাত করেছে। একবার নয়, বরং অনেকবার। হিরণের কানে ফের ভেসে আসে রুমের ভেতর হতে বাণীর যন্ত্রণায় করা আর্তনাদ। সে আবার নিজের মাথা চেপে ধরে। নিচের করা পাপের কথা ভেবেই তার নিঃশ্বাস আটকে আসে। মনে হয় যেন সমুদ্রের অতল ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। চারিদিকে কোনো কিনারা নেই। হিরণ আচমকা উপলব্ধি করে তার বহু বছরের তিলে তিলে গড়া এই সাম্রাজ্যের ছাদ ছিল বনির ভালোবাসা, যা সবসময় তাকে রোদ, তাপ, ঝড়, বৃষ্টি হতে রক্ষা করত। কিন্তু আজকে মনে হচ্ছে যেন সেই ছাদ ভেঙে পড়েছে, আর এতটা কঠিনভাবে ভেঙে পড়েছে যে আর কখনো তা হিরণকে একরত্তি পরিমাণ ছায়া দিবে না। নীরব হোটেল রুমটায় প্রবেশ করতেই সর্বপ্রথম লাইট জ্বেলে দেয় এক অজ্ঞাত নারী। দরজাটা লক করে সে ধীরে ধীরে বিছানার ধারে এগিয়ে যায়। হাতের ক্যামেরাটা সাবধানে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। অতঃপর সন্তপর্ণে গায়ের জ্যাকেট এর ভেতরে পরে থাকা শার্টটা খুলে ফেলে।
আপাতত তার গায়ে কেবল একটা স্লিভলেস টি শার্ট রয়েছে। চিকন ফিতের ন্যায় হাতার নিচেই সুস্পষ্ট দেখা যাচ্ছে কাঁধের সাদা রঙা ব্যান্ডেজটা। নিজের বিরক্তিমাখা দৃষ্টিটা ক্ষতের পট্টির দিকে স্থির করে রাখে সে। ভাগ্যিস বুলেটটা তার কাঁধের চামড়া ঘেঁষে গিয়েছে কেবল, না হয় এই ভিনদেশের মাটিতে আহত হাত নিয়ে কি ঝামেলাটাই না পোহাতে হতো তার। অবশ্য ওই সৈন্যের নিশানা খুব নিখুঁত ছিল। এ তো দৃশানের সাত কপালের ভাগ্য যে সে ওই মুহূর্তে স্থির দিকে না দৌড়িয়ে বারবার দিক পরিবর্তন করে দৌড়াচ্ছিল, যেন পেছন থেকে কেউ গুলি ছুড়লেও নিশানা জায়গা মতো না লাগে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঙ্গেল আলমারিটা খুলে সেখানে ঝোলানো 3টা টি শার্ট থেকে একটা ঢিলে ঢালা টি শার্ট হাতে নিয়ে নেয় ত্রিশান। সঙ্গে নিজের ব্যক্তিগত ট্যাবলেটটাও নিয়ে নেয়। মূলত সে শাওয়ার নেওয়ার পরিকল্পনা করছে। ওয়াশরুমে যাওয়ার সময় তার ফোনটা আচমকা শব্দ তুলে বেজে ওঠে। দৃশান দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ হতে একজন মধ্যবয়স্ক পুরুষ নিজস্ব মাতৃভাষায় বলে ওঠে, প্লিজ, আমি কোনো ভালো খবর প্রত্যাশা করছি তোমার থেকে মিস নামরা। বলো যে তুমিও স্কাউন্ডেলকে খুঁজে পেয়েছো। ইয়েস স্যার, ফাইনালি খুঁজে পেয়েছি। আই উইল সেন্ড ইউ হিজ পিকচার। কলটা কেটেই দৃশান সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে আগে ল্যাপটপে জীবন ঝুঁকি নিয়ে তোলা ছবিগুলো নিয়ে নেয়, অতঃপর তা মেল করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। কাজটুকু করে দৃশান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের এলোমেলো লাগেজের পানে তাকায়। গোসল সেরে এসে তার দ্রুত এসব গুছিয়ে নিতে হবে। কেবল কালকের অপেক্ষা এখন। একবার ক্যামেরা বন্দীকৃত মানুষটাকে আটক করে নিজের দেশে ফিরতে পারলেই স্বস্তি পাবে সে। এই দৌড়ঝাঁপের জীবনের মধ্যে নিজের পরিবারকে কিছুটা মিস করছে সে। মা, বাবা, বড় ভাইয়া, ভাবি সবাইকে কতদিন ধরে দেখার সুযোগ পাচ্ছে না সে। সূর্যের প্রখর আঁচটা এসে ঘুমে ব্যাঘাত ঘটাতেই বাড়ি পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে চাইতে নিলেই অনুভব করে মাথাটা এখনো গত রাতের সেই বিশ্রী ব্যথার শিকার হয়ে আছে। বানি মলিন মুখে নিজের পাশে তাকায়। এক পাশ ফিরে একটা ছোট সফট টয় বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বনি। বানির মনে পড়ে যায় মধ্যরাতের দিকে সে নিচেই উঠে বনিকে সহ বিছানায় এসে শুয়ে পড়েছিল। তখনও বনি বারবার বলছিল ও পাপাকে হিট করে, আর কখনো পাপার সাথে কথা বলবে না সে। বানি তখন চোখ বুজে নীরবে সবটা শুনছিল, কোনো জবাব দেয়নি। বনির এই ঘৃণা যেমন তাকে এক প্রকার প্রশান্তি দিচ্ছে, তেমনই তার নিজের মেয়ের জন্য মায়াও হচ্ছে। পিতা নামক মানুষটা একটা মেয়ের কাছে সব থেকে ভরসার স্থান হয়। সে মানুষটাই যখন ভরসা ভাঙে, নিজের নিকৃষ্টতম রূপটা জাহির করে, তখন একটা মেয়ের মনের কি অবস্থা হয় তা বানি ভালো করেই জানে। বহু বছর আগে সেও ওইরকম এক ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজের পিতার আসল রূপ সম্পর্কে জেনেছিল। এত বছর পর তার মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটল। ভাবনাটা মস্তিষ্কে উকি দিতেই বাড়ি সোজা হয়ে উঠে বসে। সে নিজের ভাগ্যের পুনরাবৃত্তি বনির সাথে ঘটতে দিবে না। ভালো হয়েছে বনি সত্যটা জেনেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সবটা বনিকে জানতে হবে। এই বাস্তবতাটুকু ফেস করতে হবে তার। কারণ না হয় যে পরিবেশের ভেতর তাদের আটক করে রাখা হয়েছে, সেই পরিবেশের ভেতর চোখে কাঠের চশমা পরে থাকলে বনি কখনো ভালো খারাপের পার্থক্য করতে শিখবে না। কখনো সে বুঝতে শিখবে না যে রিয়েল লাইফটা মার্ভেল স্টুডিওজের মুভির মতো নয়। এখানে হ্যারি ওসবর্নের মতো খলনায়ক চরিত্র অগণিত থাকলেও পিটার পার্কারের মতো একটা সুপারহিরো খুব অভাব। রিয়েল লাইফে অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে কোনো সুপারহিরোর আগমন হয় না। নিজের ইচ্ছা শক্তি আর চেষ্টার মাধ্যমেই কেবল মুক্তি মিলতে পারে। হিরণের মুখোমুখি হয়ে বানি যখন সে ফ্রেশ হয়ে নাস্তার জন্য নিচে নামে। খাবার টেবিলের কাছে গিয়ে যেতে যেতে সে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হিরণকে একবার দেখে নেয়। হিরণ অনেকটা নির্লিপ্ততা ভঙ্গিতে নাস্তা করতে ব্যস্ত, তখন যেন গতকাল রাতে কিছুই হয়নি। বানি আর সেদিকে পাত্তা না দিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। খিদে পেয়েছে খুব তার। হেল্পিং হ্যান্ডরাও বাসায় উপস্থিত নেই। রান্না বান্নায় সে বরাবরই অপটু। যখন মা ছিল তখন কখনোই তার রান্না শেখার ইচ্ছে জাগেনি। আর যখন মনে হলো বেসিক লাইফ স্কিল হিসেবে রান্নাটা জানা প্রয়োজন, তখন হাতে ধরে শেখানোর জন্য মায়েই রইল না। বানি অসহায় চোখে একবার চারদিকে তাকায়, অতঃপর নীরবে একটা নুডলসের প্যাকেট নিয়ে তা সিদ্ধ বসিয়ে দেয়। 2-3 মিনিট পরে সে সঙ্গে থাকা মশলার প্যাকেট হতে মশলাও দিয়ে দেয়। রান্না শেষে চুলো বন্ধ করে সে আবার অসহায় চোখে তাকিয়ে থাকে সসপ্যানের দিকে। পানির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে সে। এই এক গামলা পানির ভেতর নুডলস খুঁজে পাওয়া দুষ্কর। হিরণ তখন নিজের প্লেট রাখতে রান্নাঘরে এসেছিল।
এই দৃশ্য দেখে সে সাহস করে বলে, ওটস বানিয়েছিলাম, টেবিলে এখনো আছে কিছুটা, খেয়ে নাও। ঢাকায় পড়ে বিষ খেতে রাজি না আমি। বলেই বাড়ি একটা আপেল হাতে তুলে নিয়ে বেরিয়ে যেতে নিলে হিরণ বলে ওঠে, সন্ধ্যার পরে রেডি থেকো, হসপিটাল যাব। আগেও তো বহুবার গায়ে হাত তুলেছেন, আজ এত আদিক্ষেতা কেন? I was not in my sin, Bunny, and I'm sorry for that. ইউ নো হোয়াট, গো টু হেল উইথ ইউর সিন। আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকবেন শুধু। কথাটুকু বলেই পানি আবার বলে ওঠে, বাই দ্য ওয়ে, গতকালের জন্য ধন্যবাদ। আপনার সন্দেহ প্রমাণ করে আপনার সো কল্ড ভালোবাসার দাবিটা আসলেই মিথ্যা। আর এই ঘটনার উসিলায় আমার মেয়ের সামনে আপনার মুখোশটা উন্মোচন হয়ে গেল। সন্ধ্যা পার হয়ে রাতের আগমনী বার্তা হিসেবে নিঝুম অন্ধকারটা চারদিকে ছড়িয়ে পড়তেই 3 সৈন্য সকলের দৃষ্টি ফাঁকি দিয়ে নীরবে বেরিয়ে আসে। ক্যাম্পিং এরিয়া ছেড়ে কিছুটা দূরে চলে আসতেই রাফি বলে, জারিয়া আমাদের সাথে যাবে না? রাস্তা তো আমাদের খেয়ালই আছে, ওইটুকু মেয়েকে এমন সামান্য বিষয়ের জন্য বিপদে ফেলার মানে হয়? আমি ওটা মিন করিনি, ও নিজেই তো কাল বারবার করে বলেছিল যেন ওকে ছাড়া আমরা না যাই, সেজন্যই বললাম। প্রত্যয় সতর্ক দৃষ্টি মেলে সামনে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, চুপচাপ হাঁটবি তোরা। বাকিটা পথ নীরবে পার করে 3 সৈন্য পৌঁছে যায় গতকালের নির্দিষ্ট সেই ঠিকানায়। অপেক্ষা করে কিছুক্ষণ, বিচক্ষণ চোখে চারদিকটা পরখ করে। ভেতর থেকে কজন মুখ লুকোনো ব্যক্তি বেরিয়ে আসে, সংখ্যায় হাতে গোনা কজন। রিদওয়ান তাদের ওপর নজর রাখতে ব্যস্ত যখন সেই সময়টুকুতে প্রত্যয় ও রাফি চারদিকটা একবার আড়াল হতে টহল দিয়ে আসে। আচ্ছা, এখানে আরো লোক আছে নাকি? তাদের গোনা মতে এখানে 12 থেকে 13 জন মোট লোক মূর্তি উপস্থিত আছে। জায়গাটা বড্ড শুনশান এবং নীরব, জনমানব শূন্য। চারিদিকে যে কয়েকটা বাড়ি আছে তাও পরিত্যক্ত। এই 12-13 জনকে একা হাতে সামলানো বলিষ্ঠ দেহের 3 সৈন্যের জন্য বড় কোনো ব্যাপার না। তাই তারা পকেট হতে সাইলেন্সার বসানো পিস্তল বের করে 3 দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই অসভ্যদের উপর। আচমকা আক্রমণে প্রথমে সেই মুখোশধারী দল বিস্মিত হলেও মুহূর্তেই তারা নিজেদের সামনে নেয়, পাল্টা ঘাতের প্রয়াস চালায়। 2 জন সৈন্য 3 জন মুখোশধারীকে গলা পেঁচিয়ে পেশিবহুল এক হাতের বাঁধনে চেপে ধরে অন্য হাতের সাহায্যে বাকিদের দিকে পিস্তল তাক করে। প্রত্যয় কড়া গলায় শাসায়, গেট অন ইয়োর নিলস, আদারওয়াইজ আই উইল শুট। মুখোশধারীগুলো ভয় পেল বলে মনে হলো না, উল্টো তাদের চোখে হায়নার মতো হিংস্রতা ফুটে ওঠে। তারাও নিজেদের গোপন আস্তানা হতে পিস্তল বের করে হাতে তুলে নেয়, তাক করে প্রত্যয় রিদওয়ান ও রাফির বরাবর। শোডাউনের শুরুটা ঘটে রিদওয়ানের ছোড়া গুলির মাধ্যমে। মুখোশধারীরাও পাল্টা গুলি ছোড়ে। তাদের পিস্তলের সাইলেন্সার না থাকায় গুলি ছোড়ার তীক্ষ্ণ শব্দ হয়। সেই শব্দে আধার রাতে গাছে বসে বিশ্রাম নেওয়া পাখির দল ভীত হয়। তারা এলোমেলো ডালা ঝাপটায়, কিচিরমিচির শুরু করে। কিন্তু সেই গুলি গিয়ে লাগে 3 সৈন্যের বাহু বন্ধনে আবদ্ধ অমানুষগুলোর গায়ে, যাদের কিনা সৈন্যরা নিজেদের সেফটি সেল হিসেবে ব্যবহার করেছিল। ইতিমধ্যেই 6 জন মুখোশধারী বর্ষিত গুলি তারা কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। বাকি 6 জনকে কাবু করতে যখন ব্যস্ত সৈন্যরা, তখনই একজন আহত মুখোশধারী উঠে পেছন থেকে রিদওয়ানকে আঘাত করতে যায়। কিন্তু একটা শক্ত পাথরের আঘাতে সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। রিদওয়ানের কানে পৌঁছয় সেই শব্দ। সে সামান্য সময়ের জন্য পিছু ফিরে তাকাতেই দেখে একতলা পরিত্যক্ত বাড়ির ছাদে পাথর হাতে দাঁড়িয়ে আছে জারিয়া। রিদওয়ান অবাক হয়, বিস্ময় বিমূঢ় হয়। এই মেয়ে এইখানে কখন এলো? আর এলো তো এলো, এই বাড়ির ছাদে কিভাবে উঠল? রিদওয়ান ফায়ার করতে করতে চেঁচিয়ে প্রশ্ন করে, এখানে কি করছো জারিয়া? জারিয়া নিজের কাঁধে ঝুলে থাকা কাপড়ের থলে থেকে মাঝারি আকারের পাথর নিয়ে অমানুষগুলোর দিকে ছুঁড়ে মারার মাঝে জবাব দেয়, আমাকে ছাড়া আসতে নিষেধ করেছিলাম আপনাদের, বিপদে পড়লেন তো। প্রত্যয়, রাফি, রিদওয়ান 3 জনেই অবাক হয়, কিন্তু তারা আর প্রশ্ন করার সুযোগ পায় না। দ্রুত নিজেদের মনোযোগ স্থির করে প্রতিপক্ষের পানে। একজন মুখোশধারী সুযোগ খুঁজে জারিয়ার দিকে বন্দুক তাক করতেই জারিয়া দ্রুত হেড ডাউন করে অন্য পাশে সরে যায়। ঠিক 25 মিনিটের চলমান এই গুলিবর্ষণের ইতি ঘটে সুকায়দায় মুখোশধারীদের দমনের মধ্য দিয়ে। রিদওয়ান দ্রুত পরিত্যক্ত বাড়িটার দিকে এগিয়ে গিয়ে নিচ থেকে জারিয়ার নাম ধরে ডাকতেই জারিয়া মাথা বের করে তাকায়। রিদওয়ান সামান্য থমকে বলে দ্রুত নিচে নামতে। 7 ফুটের থেকে কিছুটা উঁচু এই একতলা বাসার ছাদে একটা উঁচু ট্রাঙ্ক এবং জানলার সাহায্যে উঠেছিল জারিয়া। এখনো একইভাবে নামতে নেয় সে।
কিন্তু ড্রামে পা রাখতেই তার লম্বা বোরখার ন্যায় কাপড়টা পায়ে ফেসে সোজা মাটিতে পড়ে সে। রিদওয়ান তখন এক এক করে সকল মুখোশধারীদের নিকট হতে অস্ত্র সরাতে ব্যস্ত ছিল। পেছনে কারো ধপাস করে পড়ে যাওয়ার শব্দ হতেই সে ফিরে তাকায়, অতঃপর দ্রুত এগিয়ে গিয়ে বলে, সব জায়গায় বড় সেজে নিজে নিজে ডিসিশন নেওয়াটা বাজে অভ্যাস জারিয়া। জারিয়া তখন হাতের ব্যথায় কুঁকড়ে ছিল, হয়তো চামড়ার সামান্য ছিলে গিয়েছে। এই চিনচিনে জ্বালায় তো তাই মনে হচ্ছে। রিদওয়ান এবার হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো, মোটেও সময় নষ্ট করা যাবে না, কাজ আছে আমাদের। জারিয়া অপেক্ষা না করে উঠে দাঁড়ায়। প্রত্যয় ততক্ষণে সে লোকেশনে ট্র্যাক করা বাড়ির ভেতর প্রবেশ করেছে। রাফি নিহত মুখোশধারীদের মুখের কাপড় সরাতে ব্যস্ত ছিল। জারিয়া ও রিদওয়ান তাদেরকে এগিয়ে যেতেই জারিয়া সে মুখোশধারীদের মুখ দেখে আটকে ওঠে। সে ভীত স্বরে বলে ওঠে, ইয়া রব। রিদওয়ান ও রাফি তার ভীত মুখশ্রী দেখে রাফি ছোট করে প্রশ্ন করে, কি হয়েছে রাডিয়া? এরা আমাদের দেশের নয়। আমার দেশের নয়। কথাটা তারা জারিয়া কি বোঝাতে চেয়েছে বুঝতে পেরে রিদওয়ান এবং রাফি অবাক হয়। রাফি আরও একবার মুখোশধারীদের বেশভূষা দেখে অবাক গলায় প্রশ্ন করে, তুমি কিভাবে নিশ্চিত জারিয়া? ওদের বেশভূষা দেখেছো? গলায় তাবিজও আছে। তাবিজ আমাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে না। কথাটুকু বলেই জারিয়া একজন নিহতের পাশে বসে তার ফুল স্লিভসের টি শার্টের হাতা কিছুটা উপরে তুলে দেখিয়ে বলে, দেখুন প্রমাণ, এটা ওই অমানুষগুলোনের চিহ্ন। ওরা বেশভূষা বদলে মুসলিম সেজেছিল। রাফি এবং রিদওয়ান বিচক্ষণে দৃষ্টি মেলে দেখে নিহতের হাতের সেই ট্যাটু জাতীয় জিনিসটা। কালো খোদাই করা ট্যাটু দিয়ে একটা সুনিপুণ নকশা আঁকা হাতের কবজির একটু নিচে। এই নকশাটা রিদওয়ান চেনে, দ্য স্টার অফ ডেভিডের নকশা, অর্থাৎ ইহুদিদের। জারিয়া খুব মিশ্রিত গলায় বলে ওঠে, এরা কখনো আমার দেশের কিংবা আমার ধর্মের মানুষ না। আমরা নিরস্ত্র। আমাদের কাছে অস্ত্র থাকলে এভাবে মরতে হতো না। আমাদের প্রতিরোধ করতাম, প্রতিরক্ষা করতাম। রিদওয়ান কিছু বলার পূর্বেই বাড়ির ভেতর থেকে একটা ল্যাপটপ হাতে ত্রস্ত পায়ে বেরিয়ে আসে। চাপা স্বরে চিৎকার করে বলে, I found this. সন্দেহজনক আর কিছু পাসনি? না, কিন্তু এই ল্যাপটপ থেকে সব পরিচালনা করা হতো। দিস ইজ এ বিগ থিং। রিদওয়ান তখন মনে মনে কিছু একটা হিসাব মেলাতে ব্যস্ত ছিল। আচমকা সে চেঁচিয়ে ওঠে, সিট, আমাদের এখান থেকে যেতে হবে এখনই। কি হয়েছে রিদওয়ান? প্রত্যয় দেই ডোন্ট বিলং ফ্রম দিস কান্ট্রি। খুব বড় একটা নকশা এঁকেছে বেজন্মারা। হুই অ্যাটাক ডেম এনি টাইম। এদের ব্যাকআপ এখানে পৌঁছাতে পারে। ইউ হ্যাভ টু গেট আউট অফ হেয়ার রাইট নাও। কথাটুকু বলেই রিদওয়ান দ্রুত সামনের দিকে দৌড়ানো শুরু করে। কথার ভাবমূর্তি বুঝতে পেরে রাফিও ছোটে। প্রত্যয় কিছু একটা ভেবে দ্রুত নিহতদের পকেট হাতে একটা ফোন বের করে সেটা থেকে সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে নিজের পকেটে ভরে সে ছোটে। বোকার ন্যায় কেবল বসে রয়ে জারিয়া। তিন সৈন্য এতক্ষণ নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিল, যেই কথার একাংশ জারিফার বোধগম্য হয়নি। সে কেবল ফেলফেল করে তাকিয়েছিল। 20-25 হাত দূরে যেতেই রিদওয়ানের খেয়াল হয় জারিয়ার সাথে নেই। সে থেমে পেছনে ফিরে দেখে জারিয়া বোকার মতো তাদের পানে তাকিয়ে আছে দূর হতে। রিদওয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলে, ড্যাম দিস গার্ল ইজ গোয়িং টু বি দ্য ডেট অফ মি। বলেই সে উল্টো ছোটে। জারিয়ার কাছে গিয়ে বিন্দুমাত্র সময়ের অপচয় না করে তার হাত চেপে ধরে ইংরেজিতে বলে ওঠে। অজান্তে রিদওয়ান জারিয়ার ব্যথা পাওয়া হাতটাই চেপে ধরেছে, তবুও জারিয়া বিন্দু মাত্র শব্দ করে না। সে ছোট থেকেই কেবল এক ধরনের ভিনদেশি দেখে বড় হয়েছে, যারা কিনা জারিয়ার গভীর রাতের অনিদ্রার কারণ, যারা কিনা জারিয়ার ছোট বোন জুবেদার আতঙ্কের কারণ। কিন্তু এই ভিনদেশি ভিন্ন। এই ভিনদেশির আশেপাশে নিজেকে নিরাপদ অনুভব করছে সে। আর কোনো কথা না বলে জারিয়া নিঃশব্দে উঠে রিদওয়ানের সঙ্গে তাল মিলিয়ে এই ভয়ঙ্কর আস্তানা থেকে ছুটে পালানোর জন্য পা বাড়ায়। জারিয়াকে নিজের ঠিকানায় পৌঁছে দিয়ে সৈন্যরা নিজেদের ক্যাম্পে ফিরে আসে। এক তাঁবুতে 3 জন প্রবেশ করতেই রাফি ফিসফিসিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে প্রশ্ন করে, তুই সিম আর মেমোরি কার্ড খুলে নিয়ে এসেছিস কেন? কি করবি? প্রত্যয় হাতের ল্যাপটপটা রেখে পকেট থেকে সিম ও মেমোরি কার্ড বের করে বলে, এদের কার কার সাথে কন্ট্যাক্ট আছে আর ফোনে আর কোনো তথ্য পাওয়া যায় কিনা জানতে হবে না?
বন্ধুর বুদ্ধিমত্তা দেখে রাফি মুগ্ধ হয়, ফিসফিসিয়ে বলে, আমি এঙ্গেজড, না হলে এখনই তোর এই স্মার্ট কাজের পুরস্কার হিসেবে তোকে একটা চুমু খেতাম। এক ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দেবো শালা। রিদওয়ান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, আচমকা বন্ধুদের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে বলে, আমি হিসাব মিলাতে পেরেছি। প্রত্যয় ও রাফি দুজনেই ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে। কিসের হিসাব? রিদওয়ান চারদিকে চোখ বুলিয়ে নিচু গলায় বলে, এই পুরোটা একটা ট্র্যাপ ছিল। বেজন্মা বর্বরগুলোর ইন্টেনশন ছিল এই অ্যাটাকগুলোর মাধ্যমে এই দেশকে ডিফেম করা। গত কয়েক মাসে যেই গুটু কয়েক দেশে ওরা এই টেররিস্ট অ্যাটাক গুলি চালাচ্ছে, ওর পিছনেই একটাই কারণ, সেই ঝামেলার কারণে যেন আমরা এই দেশে সাহায্য পাঠানো কিংবা সাপোর্ট করা বন্ধ করে দিই। আর এতে তো ওদের লাভ, পশ্চিমা দেশগুলো এই বর্বরদের সাপোর্ট করেছে অলরেডি। দীর্ঘদিনের ষড়যন্ত্র এটা। কি নিখুঁতভাবে পুরো ঘটনাটা সাজিয়েছে, কি ভয়ঙ্কর পরিকল্পনা দেখছিস। প্রত্যয় আর রাফি মনোযোগ দিয়ে রিদওয়ানের কথা শোনে, আর সঙ্গে সঙ্গে তারা পুরো ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে। প্রত্যয় বিস্মিত গলায় হিসাব মিলিয়ে বলে, ইউ আর জিনিয়াস রিদওয়ান, পুরো হিসাব মিলে গিয়েছে। এই অসভ্যগুলোর পরিকল্পনা শুনে আমি মোটেও অবাক হচ্ছি না। এদের দ্বারাই কেবল সম্ভব এমন ভয়াবহ একটা হত্যাযজ্ঞ চালানো। আমাদের এখনই মেজরকে এই ব্যাপারে ইনফর্ম করতে হবে। উই কান্ট ওয়েট, লেটস কল হিম। সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরে আসে হিরণ। গতকাল রাতের সেই ইনসিডেন্টের পর থেকে এখন পর্যন্ত মেয়ের মুখোমুখি হতে হয়নি তার। এই সন্ধ্যাবেলায় বাসায় ফিরেও সে আর স্বেচ্ছায় বোনের রুমে গেল না, কেবল একজন হেল্পিং হ্যান্ড দিয়ে বাণীর কাছে খবর পাঠায় রেডি হয়ে নিতে। বাণী খবরটা পেতেই রুমের দরজা ভেতর থেকে লক করে টিভির ভলিউম সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। কারো আধিক্যতা সহ্য করার মতো ধৈর্য নেই এই মুহূর্তে তার। সময় গড়ায়, আধ ঘন্টা বসে অপেক্ষা করে হিরণ, কিন্তু বাণীর নেমে আসার কোনো লক্ষণ না দেখিয়ে বাধ্য হয়ে নিজেই উঠে উপরে যায়। দরজায় সামান্য নক করে বলে, বানি দরজা খুলো। টিভির ভলিউম বাড়ানো থাকলেও হিরণের ডাক মামে শুনতে পায়। বনির সাথে সাথে ফিসফিসিয়ে বলে ওঠে, মাম্মা তুমি ভয় পেও না, আমি আছি না, আই ক্যান হ্যান্ডেল হিম। এরকম সিরিয়াস একটা সিচুয়েশনে মেয়ের কথা বলার ভঙ্গি দেখিয়ে নীরবে হাসে বাণী। মেয়ের গাল টিপে দিয়ে বলে, আমি ভয় পাচ্ছি না মা, আই নো আমার বন্ধু সোনার সাথে আছে। বনি কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে নিজের টয় বক্স থেকে একটা ম্যাজিক স্টিক নিয়ে বলে, আমার পাপ্পার উপর ম্যাজিক স্পেল করি মাম্মা, যাতে পাপা ফ্রিজ হয়ে যায় আর তোমাকে হার্ট না করে। বাণী আবারও মলিন হাসে। হেসে মেয়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে প্রশ্ন করে, বনি ধরো মাম্মা কখনো তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেলাম, যেখানে পাপা আর আমাদের খুঁজে পাবে না, অথবা আমাকে হার্ট করতে পারবে না, তুমি কি পাপাকে রেখে মামার সাথে যেতে রাজি হবে? এখান থেকে দূরে গেলে তুমি হ্যাপি হবে মাম্মা? হ্যাঁ মা, খুব হ্যাপি হব। তাহলে আমি যাব। বাণী হেসে মেয়ের কপালে একটা চুমু খেয়ে তাকে কোলে নিয়ে বিছানায় বসায়। দরজার ওপাশ থেকে হিরণের আহ্লাদ মিশ্রিত ডাক এখনো অব্যাহত আছে। বাণী বিরক্ত হয়ে একটা হেডফোন নিয়ে বনিকে পড়িয়ে দিয়ে মিউজিক প্লে করে দেয়। চোখের ইশারায় বলে, তুমি বসে গান শোনো, আমি এক্ষুনি আসছি। বলেই বাণী ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বের হতেই হিরণের মুখোমুখি হয় সে। বিরক্তিমাখা গলায় শোধায়, আমি যাব না বলেছি না? আমি তোমার কাছে জানতে চাইনি তুমি যাবে কিনা। ইউ হ্যাভ টু কাম উইথ মি। না গেলে কি করবেন? হ্যাঁ, আবার টেনে নিয়ে রেপ করবেন, নাকি নিজের বিধ্বংসী রাগ ছাড়বেন? বলুন কি করবেন? দিস ইজ অল ইউ ক্যান ডু। আই জাস্ট ওয়ান্ট টু হিল ইউ। হিরণের এমন গা জ্বালানো কথায় বাণীর রাগ হয়। সে বোনের রুমের দরজাটা ভালো করে আটকে দিয়ে দ্রুত পায়ে নিচে নামে। হিরণ প্রথমে অবাক হলেও সে পিছু পিছু নামে। বাড়ি খাবার টেবিলের কাছাকাছি যেতেই দেখে দুজন হেল্পিং হ্যান্ড রাতের খাবার রান্না করতে ব্যস্ত কিচেনে। বাণী তাদের উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, গেট দ্য হেল আউট অফ হিয়ার। তার চিৎকারে হেল্পিং হ্যান্ড দুজনই কেঁপে ওঠে। তারা অসহায় ভঙ্গিতে হিরণের দিকে তাকায়। হিরণ ইশারায় সম্মতি জানাতেই তারা সুরসুর করে বাড়ির বাইরে চলে যায়। কখনো কখনো তাদের মনে হয় তাদের স্যার আর ম্যাডাম দুজনেই পাগল। এই পাগলদের পাল্লায় পড়ে তাদেরও এখন পাগল প্রায় অবস্থা। হেল্পিং হ্যান্ড বেরিয়ে যেতেই বাণী টেবিলের ওপর থেকে কাঁচের গ্লাস তুলে ফ্লোরে ছুঁড়ে মারে।
অতঃপর চেঁচিয়ে ওঠে। নিন, ভেঙে দিলাম। এখন এটাকে কিভাবে হিল করব বলুন? কোন হসপিটালে নিয়ে গেলে এটা ট্রিটমেন্ট পসিবল? কেউ পারবে না এটাকে হিল করতে। নো ওয়ান। দিস ইজ এক্স্যাক্টলি হিয়ার ইউ ডিড টু মি। আই ক্যান নেভার হিল। আপনি সেই উপায় রাখেননি, তাই ফার্দার নিজের এই লেম দরদ নিয়ে আমার সামনে আসবেন না। বলেই বাণী চলে যেতে নিলে হিরণ শান্ত গলায় বলে, দোষটা কি সম্পূর্ণ আমার একারই বাণী? তাহলে কি আমার দোষ? তুমি রাজি থাকলে আমরা খুশি হতে পারতাম। নিজের ভাইয়ের রক্ত দিয়ে কাবিন নামা সই করতাম। সেই দিন কখনোই আসতো না যদি তুমি শুরুতেই বিয়ের জন্য রাজি হতে। গিভ মি ওয়ান রিজন যেটার জন্য আমি রাজি হতাম। আপনি কখনোই আমাকে কোনো কারণ দেননি যার জন্য আমি আপনার প্রতি সদয় হব। চেনা নেই জানা নেই একজন অপরিচিত লোক আমাকে টাকার বিনিময়ে কিনা আমার থেকে এক্সপেক্ট করে আমি হাসি মুখে সবটা মেনে নিব। আর ইউ কিডিং উইথ মি? তোমার মুখের কথাই যথেষ্ট ছিল বাণী। একবার বলে দেখতে, তুমি যেরকম চাও ঠিক সেরকম হয়ে দরকারে তোমাকে তোমার সামনে এসে দাঁড়াতাম। ফর গডস সেক স্টপ ইট। আপনি কোন ফ্যান্টাসিতে ভোগেন তা আমার জানা নেই, কিন্তু আমি আপনার মতো ফ্যান্টাসিতে ভোগি না। আপনি যেই লাইফ লিড করছেন, ইট ইজ টোটালি ইয়োর চয়েস। আপনি নিজে কখনো চেষ্টা করেছেন নিজের লাইফস্টাইল পরিবর্তন করার? আমার জন্য কিংবা বন্ধুর জন্য কখনো এই পথ থেকে ফিরে আসার কথা ভেবেছেন? ভাবেননি? তাহলে আমার কিসের ঠেকা পড়েছে যে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করব? এতদূর বলতে আচমকা বাহির হতে কিছু একটা বিস্ফোরণের শব্দ ভেসে আসে, সেই সঙ্গে কিছু লোকের চিৎকার চেঁচামেচির শব্দ। বাণী আর হিরণ বিস্মিত হয়। কিছু বুঝে ওঠার আগেই বাহিরের গোলাবর্ষণের শব্দে প্রকৃতির নিস্তব্ধতা কেটে যায়। হিরণ এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিজের পিস্তল বের করে জানলার ধারে এগিয়ে যায় পরিস্থিতি বোঝার জন্য। পরিস্থিতি আজ করতেই সে দ্রুত গলায় বলে, বাণী উপরে যাও, বনির কাছে গিয়ে দরজা নক করতে থাকো, ভুলও খুলবে না। বাণী ভীত হয়। পরিস্থিতির গাম্ভীর্যতা টের পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত উপরে চলে যায়। বনির রুমে প্রবেশ করেই সে দরজা লক করে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে সে যখন বড় বড় নিঃশ্বাস ফেলতে ব্যস্ত, তখন তার চোখ পড়ে বিছানায় বসে থাকা বনির দিকে, যে কিনা অবাক দৃষ্টি মেলে নিজের মাম্মাকে দেখছে। টিয়ার সেলের জাহাজালো ধোঁয়ায় চোখ জ্বলছে। শ্বাসনালী হয়ে সে ধোঁয়াটা ভেতরে প্রবেশ করে আরো বেশি পীড়া দিচ্ছে। চারিদিকে তখন গুলিবর্ষণের শব্দ। তীব্র জ্বালা নিয়েই ইবাদ চোখ মেলে তাকানোর চেষ্টা করে। স্পষ্ট দেখতে না পারলেও সে এলোমেলো গুলি ছুটতে ব্যস্ত, কারণ সে টের পেয়েছে যে চারদিক হতে কোনো একদল তাদের ঘিরে ফেলেছে, যে কোনো সময় তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কে কিংবা কারা তা ইবাদের জানা নেই। শমশের ছাড়াও স্যারের শত্রুর অভাব নেই। ব্যবসা সমীকরণে অনেক মানুষের পেটে লাথি মেরেছে হিরণ, তাদের কোনো দল নাকি? ইবাদ গুলি ছুটতে ছুটতে পিছিয়ে যেতে থাকে। ঠিক ওই মুহূর্তেই হিরণ পিস্তল হাতে ঘর থেকে বেরিয়ে আসে। ইবাদের কাছে সে জানতে চায়, কোন সুরের বাচ্চার কলিজা এত বড়, মানে এত বেড়ে গেছে, হ্যাঁ, যে আমার বাড়ির ত্রিসীমানায় পা রেখেছে? ইবাদ উত্তর দিতে পারে না। তার আগেই বাহির থেকে আরো একটা টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এবার হিরণ ও কাশতে শুরু করে। ইতিমধ্যে ধোয়ার সুযোগটা লুফে নিয়ে বিপরীত দল হিরণের বেশ অনেকজনকে গুলি ছুড়ে জর্জরিত করে ফেলেছে। হিরণ পকেট থেকে রুমাল বের করে মুখ চেপে ধরে কাশতে কাশতে লক্ষ্য করে তার বাড়ির উঁচু দেয়াল টপকে কালো দড়ি জাতীয় কিছু একটার সাহায্যে একদল বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করছে। পরনে তাদের জঙ্গি ছাপের ইউনিফর্ম। হিরণ ইবাদ সহ সকলেই আটকে ওঠে। সেনাদল এখানে? হিরণ লাগাতার গুলি ছুটতে ছুটতে বলে ওঠে, কুত্তার বাচ্চারা ঠিকানা খুঁজে পেল কিভাবে? স্যার উত্তেজিত হয়ে পড়েছে টের পেতেই ইবাদ ঘামতে শুরু করে। এখানে বুলেট অপচয় করার মানে হয় না। তাদের বাঁচতে হলে এই মুহূর্তেই পালাতে হবে এখান থেকে। সে দ্রুত হিরণের বাহু চেপে ধরে তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বলে, স্যার আমাদের এক্ষুনি পালাতে হবে স্যার, সময় অপচয় করা যাবে না, চলুন। ইবাদের দ্বারা পেতেই হিরণের মস্তিষ্ক সচল হয়। বুঝতে পারে এইখান থেকে এই মুহূর্তে না পালালে খুব বড় এক ঝামেলায় ফাঁসবে সে। এই কুকুরগুলোকে সে পরে শায়েস্তা করে নিবে, কিন্তু এই মুহূর্তে পালানোর অতি প্রয়োজন। হিরণ ইবাদ দ্রুত আরো 7-8 জন সহ ঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দেয়। হিরণ দ্রুত উপরের দিকে যেতে নিলেই ইবাদ তাড়া দেয়, স্যার উপরে কোথায় যাচ্ছেন? ডোন্ট বি স্টুপিড ইবাদ, বানিয়ার বনহিকে ফেলে যাব আমি? নেভার। স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের হাতে এত সময় নেই, সো প্লিজ।
ইবাদ কথাটুকু উচ্চারণ করতে করতে বাইরে গোলাগুলির পাশাপাশি দরজায় শক্তিশালী পা দ্বারা আঘাতের শব্দ ভেসে আসে। ইবাদ দ্রুত হিরণের হাত চেপে ধরে বলে, স্যার, আপনার বেঁচে থাকাটা জরুরি। উই আর লুজিং পাওয়ার হেয়ার। বানি ম্যাডাম আর বনহি উইল বি সেফ। আরাফ আর আয়ান ওনাদের নিয়ে আসবে। আমাদের এক্ষুনি বের হতে হবে। স্যার প্লিজ চলুন। হিরণ তবুও যেতে রাজি হয় না। ইবাদ সহ আরো কয়েকজন এক প্রকার ওকে টেনে হিস্ট্রে গ্রাউন্ড ফ্লোরের দিকে নিয়ে যেতে থাকে। ইবাদ ইশারায় আরাফ আর আয়ানকে বলে যেন বানি ও বনিকেও পেছন পেছন নিয়ে আসে। মুখে এটা বললেও ইবাদ জানে বানি ও বনিকে নিয়ে আরাফরা কখনোই পৌঁছতে পারবে না, তাদের হাতে এত সময় নেই। কিন্তু একসঙ্গে সবাই ডোবার থেকে দুজনকে সামরিক ঢুকতে দেওয়া উত্তম মনে হয় তার। আর তাছাড়াও পাপে তারা জড়িত। বানি ম্যাডাম আর বনি এসব সম্পর্কে জানে না। বাংলার নীতিবান সৈন্যরা নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি করবে না। মস্তিষ্ক এরকম বিভিন্ন চিন্তার হিসাব দ্বারা যখন আলোড়িত, সেই সময় গ্রাউন্ড ফ্লোরের এক নির্দিষ্ট রুমের ভেতর প্রবেশ করে একটা আন্ডারগ্রাউন্ড ওয়ে দিয়ে বের হওয়ার জন্য উদ্যত হয় হিরণেরা। এই সুড়ঙ্গ পথ 2 কিলোমিটার দীর্ঘ। এরকম সিচুয়েশনের জন্য হিরণ এই পথ তৈরি করেছিল। কিন্তু কে জানত আজ যখন সত্যি এই পরিস্থিতি এসেছে তখন তাকে বানি আর বনিকে ফেলে যেতে হবে তার। হিরণ মলিন মন নিয়ে দ্রুত পালানোর জন্য সুড়ঙ্গ পথ ধরে এগোতে শুরু করে। তার পিছু পিছু বাকিরাও। ইবাদ তাদের অনুসরণ করার জন্য পথ বন্ধ করতে নিলেই হিরণ বাদ সাধে। অস্ফুটে বলে, বনহি আর বানিকে নিয়ে ওরা আসবে। পথ খোলা রেখো। ইবাদ আর প্রত্যুত্তর করে না, হিরণের কথা মেনে নেয়। রুমের লাইট বন্ধ করে রুমের এক কোণে মেঘে করে জড়িয়ে বসে আছে বানি। ভয়ে তার শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে শীতল হাওয়া বইছে। বাহিরের এই গোলাগুলির শব্দ তার কলিজা কাঁপিয়ে তুলেছে। বুকের ভেতরটা অবিরত ধপধপ করছে। কোলে বসে থাকা বনি অবুজের ন্যায় তাকিয়ে আছে। তার কানে এখনো হেডফোন, মিউজিক চলছে। হাতে থাকা ছোট ব্লুটুথ রেডিও হতে আচমকা নিজের রুমের দরজায় কারো করাঘাতের শব্দে বানি কেঁপে ওঠে। গলা শুকিয়ে যেন তৃষ্ণার্ত পথিকার ন্যায় খা খা করছে। এই দরজায় করাঘাতের শব্দটা বড্ড অপরিচিত। হিরণ এইভাবে দরজায় করাঘাত করে না, তাহলে কে? মনে মনে আল্লাহকে ডাকে সে। প্রার্থনা করে যেন ওই জালিম লোকটার পাপের শাস্তি বনিকে না ভুগতে হয়। এই পরিস্থিতিতে বানির সকল চিন্তা, ভয় এবং উৎকণ্ঠা বনিকে ঘিরেই। বানির ভাবনার মাঝেই বাহির থেকে একটা পুরুষালী গলা বলে ওঠে, ম্যাডাম, আমি আরাফ। দরজা খুলুন। পরিস্থিতি ভালো না। আপনাদের দ্রুত এখান থেকে নিয়ে যেতে হবে। হিরণ স্যারের অর্ডার। বানি কথাটুকু শুনে সামান্য ভরসা খুঁজে পায়। মনে মনে সিদ্ধান্ত নেয় সে দরজা খুলবে। এই পরিস্থিতিতে বনিকে নিয়ে এখানে থাকা সম্ভব নয়। সে যে না দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নেয়, সেই মুহূর্তেই আবার পরপর দুটো গুলিবর্ষণের শব্দ ভেসে আসে। এবার আরো কাছ থেকে, আরো নিকট থেকে, ঠিক দরজার অপর পাশ হতে। বানি এবার ভয়ে মৃদু গঙিয়ে ওঠে। তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিতে দরজায় জোরে জোরে কারো আঘাতের শব্দ ভেসে আসে। এই বুঝি দরজাটা ভেঙে ফেলল। বানির এবার ভয়ে চোখে অশ্রু এসে ভিড় করে। সে দ্রুত মেয়ের কপালে একটা চুমু খেয়ে মেয়েকে নিজের বুকে লুকিয়ে নেয়। যে খুনাখুনির সাক্ষী সে কখনো নিজের মেয়েকে হতে দেয়নি, আজ বুঝি তার নিষ্পাপ মেয়ে সেই দৃশ্যেরই সাক্ষী হবে। একের পর এক ভয়ঙ্কর শব্দ তুলে হওয়া আঘাতে অবশেষে দরজাটার লক ভেঙে যায়। সশব্দে দরজাটা খুলে যেতেই বানি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। অন্ধকার রুমটায় কেউ একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, সে তা স্পষ্ট টের পাচ্ছে। এগিয়ে এসে তার মুখের দিকে খুব সম্ভব আলো জাতীয় কিছু একটা তাক করেছে, তাও টের পায় বানি। তবুও সে চোখ মেলে না। সেই ভয়ঙ্কর দৃশ্যটুকুর সাক্ষী হতে রাজি নয়। জীবনটা তবে হিরণের কোনো এক শত্রুর হাতেই শেষ হবে তার? এত বছর ধরে তার বেঁচে থাকাটা বৃথা ছিল? মুক্তির স্বাদ আর তার পাওয়া হলো না? হেই বানি, ইটস মি। ভয় পেও না। হঠাৎ খুব কাছে পরিচিত স্পষ্ট কণ্ঠস্বর কানে এসে পৌঁছতেই বানির ভাবনার ইতি ঘটে। চকিতে চোখ মেলে তাকায় সে। অন্ধকার রুমের সামনে হাঁটু ভেঙে বসা মানুষটার হাতের টর্চের আলোয় বাড়ি দেখতে পেল ইউনিফর্ম পরিহিত পুরুষটাকে। মুখে রুমাল জাতীয় কিছু একটা বাঁধা, কিন্তু সেই বজ্রের ন্যায় গম্ভীর এবং ঈগলের ন্যায় বুদ্ধিদীপ্ত চোখচোরা চিনতে ভুল করে না বানি, একটু ভুল করে না। সামনের মানুষটা বানির বিস্ময় ভরা দৃষ্টি দেখে সামান্য নরম গলায় জানতে চায়, ডিড আই স্কেয়ার ইউ? বানি উত্তর দিতে পারে না। সে চরম আপ্লুত হয়। এই মানুষটা এসেছে,
তাকে মুক্ত করতে এসেছে। ভাবনাটা বাণীর চোখের টলমল করা অশ্রুকে গাল ছুঁয়ে পড়তে বাধ্য করে। সামনের মানুষটা তা দেখে মুখে বাঁধা রুমালের আড়ালে ঠোঁটের করে মৃদু হাসি ফুটিয়ে শুধায়, এটাই শেষবার বাণী তালুকদার, আর কখনো পালাতে হবে না তোমার। এই ত্রিসীমানার গণ্ডি পেরোলেই তুমি মুক্ত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।